Assalamu alaikum. This is Muqaddas Sheikh. I am from Shelgons. I am a teacher of accounting. Today I will discuss a topic of accounting, that is recording process, which is very primary level in the course of accounting. So let's start our class. সবাই ক্লাসটি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, মানে কোনো বিষয় যদি আপনারা বুঝতে অসুবিধা মনে করেন, সেই ক্ষেত্রে আমাকে সরাসরি কল অথবা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যার শতভাগ সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন আমাদের ক্লাস শুরু করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেস এর বাংলা হচ্ছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করি, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে লিপিবদ্ধকরণ প্রসেস বা রেকর্ডিং প্রসেস। আর এই প্রসেসটা শুরু হয় সাধারণত যখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন ঘটবে বা কোনো একটা ইভেন্ট ঘটবে, সেই ইভেন্টটা যদি আর্থিকভাবে রিলেটেড থাকে বা ফাইন্যান্সিয়াল রিলেটেড টু দ্য বিজনেস, তখন আমরা সেটাকে বলবো এটি একটি ট্রানজাকশন বা লেনদেন। এবং সেই লেনদেনটা আমরা তখন রেকর্ড করব, এবং এই রেকর্ডটা করতে হবে অবশ্যই টাইমের সিকোয়েন্সিয়াল অথবা সিকোয়েন্সিয়াল অফ পিরিয়ড। মানে এই বিষয়টা হচ্ছে যে আপনার যে ঘটনাটা আগে ঘটছে সেটা আপনি আগে রেকর্ড করবেন বা লিপিবদ্ধ করবেন, এবং যদি পরে ঘটেছে সেটা আপনি পরে রেকর্ড করবেন। মানে কোনোভাবেই যেন পরের কোনো ঘটনা আগের রেকর্ড বা আগের কোনো ঘটনা পরে রেকর্ড না হয়, এই বিষয়ে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। আর এই কাজটা যারা বুক কিপার আছে, রেকর্ড কিপার আছে, তারা করবেন। আর এই প্রসেসটাকে সাধারণত আমরা জার্নালাইজিং বলি বা জাবেদাকরণ করে থাকি। আর এখানে আমাদের কিছু বিষয় ফলো করতে হবে। জার্নালাইজিং প্রক্রিয়ার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে, আসলে আমরা যে লেনদেনগুলো রেকর্ড করব, সেই লেনদেনগুলো প্রথমত আমাদের কোনো ডকুমেন্ট থাকতে হবে। সেই ডকুমেন্টের ভিত্তিতে আমরা রেকর্ডগুলো করি, এবং সেই ডকুমেন্টগুলো সম্বন্ধে আমি এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমি 6টা ডকুমেন্ট আছে, তার মধ্যে 4টা আলোচনা করেছি। যেমন হচ্ছে প্রথমটা ইনভয়েস, ব্যাংক, এর বাংলা হচ্ছে চালানপত্র বা চালান। 2 নম্বর হচ্ছে ক্যাশ মেমো, এর বাংলা ক্যাশ মেমো বলা হয়, তবে গত লেনদেনের যে দলিল সেটাকে ক্যাশ মেমো বলা হয়। আপনি সরাসরি ক্যাশ মেমো লিখতে পারেন, সমস্যা নেই। এরপর 3 নম্বর অপশন হচ্ছে দুটি ভাউচার রয়েছে, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। আমরা সেটা আলাদাভাবে বলবো। ডেবিট ভাউচার এবং 4 নম্বর হচ্ছে ক্রেডিট ভাউচার। এরপর 5 নম্বর হচ্ছে ডেবিট নোট, and final or last হচ্ছে ক্রেডিট নোট। এই
ছয়টা ডকুমেন্টের ভিত্তিতে আমরা হিসাব বিজ্ঞানে জার্নালাইজিং শুরু করি বা রেকর্ডিং শুরু করি। তো রেকর্ডিং করতে গেলে আমাদের এই ডকুমেন্ট সম্বন্ধে ফার্স্ট অফ অল আইডিয়া থাকতে হবে। যদি এই ডকুমেন্টগুলো সম্বন্ধে আমাদের ডিপলি কোনো ধারণা না থাকে বা ডিপলিভাবে আমরা যদি না জানি, তাহলে আমরা লেনদেনগুলো রেকর্ডে ভুল করতে পারি। তো আমি এই 4টা বিষয়, যেমন হচ্ছে 1 থেকে 4, প্রথম 1 থেকে 4 নম্বরগুলো গত ক্লাসে আলোচনা করেছি এবং সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি ওখান থেকে 4টা জিনিস দেখে নেবেন। আজকে আমি ডেবিট নোট এবং ক্রেডিট নোটটা আলোচনা করব। আর এই ডেবিট নোট এবং ক্রেডিট নোট আলোচনা করার আগে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় বিক্রয় কীভাবে হয়, এই প্রসেসটা জানতে হবে। এখন আমি সেই প্রসেসটা নিয়ে সামনের দিকে যাব। প্রথমত আমরা সবাই জানি যে ক্রয় এবং বিক্রয় হচ্ছে 2 ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে ক্যাশে, অন্যটা হচ্ছে ধারে। যদি ক্যাশে হয়, ধরেন যে ক্যাশে সেল অথবা পার্চেস, আপনি যেটাই বলুন না কেন, অথবা পার্চেস, এই দুটো যদি হয় তাহলে আমরা কী করি, সেটা আমরা ক্যাশ মেমোর মাধ্যমে সমাধান করি। যদি ক্যাশে কোনো প্রকার সেল করা হয় বা পারচেস করা হয়, সেক্ষেত্রে আমার এখানে ডকুমেন্ট থাকতে হচ্ছে ক্যাশ মেমো, মানে নগদে লেনদেনের জন্য যে দলিল সেটা হচ্ছে ক্যাশ মেমো। আর যদি আমি এই সেল এবং এটা যদি ধারে করি বা অন ক্রেডিটে করি, অন ক্রেডিট যদি করি, অন ক্রেডিট মানে ধারে, এই ধারে যদি সেল এবং পারচেস করি বা পারচেস হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকবে ইনভয়েসমেন্ট অথবা চালান। এর বাংলা হচ্ছে চালান পত্র বা চালান। এটাকে কনসাইনমেন্ট বলা হয়, কনসাইনমেন্ট বলে। এখন আপনাদের ইচ্ছা আপনার যেটা যেগুলো ইউজ করতে পারেন, তবে ইনভয়েসমেন্টটাই হচ্ছে বেশি পপুলার, এটাই জেনারেলি অ্যাকসেপ্টেড টার্ম এবং সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড ইনভয়েসমেন্টেই বেশি চলে। ইচ্ছা আপনারা যেগুলো একটা লিখতে পারেন অথবা কনসাইনমেন্টও লিখতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে যখন ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে 2 টাইপের হয়। একটা হচ্ছে ক্যাশে হয়, অন্যটা হচ্ছে অন ক্রেডিটে হয়। যদি ধারে হয় তাহলে এখানে দেনাদার পাওনাদারের বিষয়টা জড়িত থাকে। আর যদি নগদে হয় তাহলে নগদ জড়িত থাকে। আর নগদ যদি হয় সেক্ষেত্রে আমি এর আগে দেখাইছিলাম যে ক্যাশ মেমোর নিচে এখানে লেখা থাকে, মনে করেন এটা একটা ক্যাশ মেমো, এর নিচে আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন কোনো একটা শোরুম থেকে, অবশ্যই সেটা একটা ক্যাশ মেমো দেবে। আর এই ক্যাশ মেমো যখন নেবেন নিচে লেখা থাকবে, দেখবেন যদি বাংলায় থাকে সেটা থাকবে বিশেষ বক্তব্য, বিক্রিত মাল বা বিক্রিত পণ্য ফেরতযোগ্য নয়। যখন আপনি ক্যাশে কিনবেন তখন দেখবেন ক্যাশ মেমোতে নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরতযোগ্য নয় বা ফেরতযোগ্য নয় হবে। মানে যেটা নগদে বিক্রি করা হবে সেটা আর সেলার কখনো রিটার্ন নেবে না, সেটা সেলার কখনোই রিটার্ন নেবে না। আর যখন বাকিতে বিক্রি হবে অথবা অন ক্রেডিটে যখন হবে, তখন আপনাকে দেবে হচ্ছে চালান। তখন আপনাকে ক্যাশ মেমো আর বিক্রেতা দেবে না, এটা চালান কত দেবে,
আর এখানে লেখা থাকবে বিশেষ দ্রষ্টব্য, অনেক এটা সংক্ষেপে লেখে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। মানে যখন বাকিতে পণ্য বিক্রয় করা হবে তখন বিক্রেতা স্বভাবতই ক্রেতার কাছে দুর্বল থাকে, যার জন্য সে অলওয়েজ একটা দুইমুখ ভাব দেখায়, যেটা হচ্ছে যে আপনার সাথে সে অলওয়েজ ফ্রেন্ডলি বিহেভ করবে। একান্তে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কারণ আপনার কাছে উনি টাকা পাবেন। যদি কোনো প্রোডাক্টের এটা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা ফেরত দিলেন, তার ফেরত দিতে হবে। এখানে লিখতে পারবে না যে বিকৃত পণ্য ফেরত দেওয়া হবে না। যদি না নেয় ফেরত, তাহলে তো আপনি তারা আর টাকাটা দেবেন না, দেবেন? কেউ দেবে না টাকা। সুতরাং এখানে বিষয় হচ্ছে যে যখন আমি বাকিতে পণ্য বিক্রয় করবো তখন হচ্ছে ফেরতের বিষয়টা জড়িত। আর এই ফেরত থেকেই মূলত আমার এখানে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের অস্তিত্ব আসতেছে। তাহলে আমরা বুঝলাম যে আসলে অ্যাকচুয়ালি ডেবিট নোট এবং ক্রেডিট নোট ফ্রম হোয়ার ইট ইজ এক্সিস্টেন্ট, এটা এক্সিস্ট কীভাবে হয়, এর অস্তিত্ব কই থেকে আসে? এর অস্তিত্ব হচ্ছে মূলত আমরা যেটা জানি সেটা হচ্ছে সেলটা করতে হবে কোথায়, অথবা পারচেস করতে হবে, সেল অথবা পারচেস, এটা এবং সেল এই দুটা হতে হবে কিসে, এই দুটাই হতে হবে অন ক্রেডিটে। যখন বাকিতে হবে তখন হচ্ছে এই বিষয়গুলো জড়িত, তা না হলে এই বিষয়গুলো এখানে আলোচনা হবেই না। কারণ যদি বাবদে বিক্রয় হয়, পণ্য নষ্ট হলেও কোনো কিছু করার নেই, পণ্য পচে গেলেও কোনো কিছু করার নেই, সেটা কখনো রিটার্ন হবেই না। সুতরাং ডেবিট নোট এবং ক্রেডিট নোটের প্রশ্নই আসে না। তাহলে আমরা এখন দেখব যে আসলে বিক্রয়টা কীভাবে হয়। বিক্রয় যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে বড় একটা সার্কেল আছে, একটা সার্কেলের মাধ্যমে দেখলে ভালো হবে। প্রথমত দেখেন এখানে হচ্ছে পার্সেল আমি লিখলাম, ওটা ক্রেতা। এই পার্সেলটা কি করে? প্রথমত হচ্ছে একটা অর্ডার দিয়ে কারে, সেলারকে। পার্সেলটা একটা অর্ডার দিচ্ছে কাদের, সেলারকে বা সেলারদের, অর্ডার প্লেসমেন্ট। এখন সেই অর্ডারে কোন পণ্য কী পরিমাণ লাগবে, তার ওয়েট কত, তার হাইট কত, মানে একটা পণ্যের বা একটা গুডসের টোটাল ফিচারটা বা স্পেসিফিকেশনটা সুন্দরভাবে অর্ডারে উল্লেখ করা যায়। অর্ডার মানে হচ্ছে ফরমাইজ। আমরা সাধারণত ফরমাইজটা বাংলায় বুঝি না, অর্ডারটাই ভালো বুঝি। যা হোক, পণ্যর জন্য অর্ডার দিলাম। এখন সেলার কী করবে, সে অর্ডার মাফিক পণ্যটা ক্রেতার কাছে পাঠিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে গুডস আসতেছে কই থেকে, পণ্যটা আসলো হচ্ছে, সরি এখানে গুডস হবে, গুডস হচ্ছে সেলারের কাছ থেকে ক্রেতার কাছে আসলো। এখন যেহেতু এটা ধারে বা অন ক্রেডিটে, সুতরাং এই ক্রেতা কী করবে, ক্রেতা হচ্ছে কিন্তু টাকা এখন দিচ্ছে না, দেবে না, কারণ সে হচ্ছে বাকিতে কিনতেছে। আর এই পণ্যটা যখন আপনার কাছে কোনো বিক্রেতা পণ্য বিক্রয় করবে, সেটা ধারে হোক এবং বাকি, মানে ধারে বা নগদে যেটা হোক না কেন, বিক্রেতা আপনাকে কিছু ডকুমেন্ট দেবে। যদি নগদে হয় তাহলে এই পণ্যর সাথে আপনাকে কী দেবে, ক্যাশ মেমো দেবে, সেটা আমি আগে বলছি। আর যদি বাকিতে হয় তাহলে কী দেবে, ইনভয়েস দেবে। ইনভয়েস মানে চালান দেবে। এই চালানে
আপনার পণ্যের আপনি যে অর্ডার দিতেন সেই অর্ডার মাফিক যত ফিচার আছে সব ফিচারই বা স্পেসিফিকেশন বা প্রোডাক্ট সবই উল্লেখ করা থাকবে। এখন প্রথমত যখন ডেলিভারি ম্যান আপনাকে ক্রেতাকে প্রোডাক্ট দেবে, ক্রেতার যে যারা আছে যারা আনলোড করবে বা বিল মজুর আছে এরা হচ্ছে প্রথমে কী করবে, এই লেবারগুলো এই ইনভয়েসটা হচ্ছে দেবে ম্যানেজারকে দেবে। ম্যানেজার দেখার পর অর্ডারটা খুলে দেখবে যে অর্ডারের সাথে চালানটা ঠিক আছে কিনা। যদি দেখে ঠিক আছে তাহলে এখন লেবারদের বলবে যে আপনারা এই প্রোডাক্টগুলো আনকাভার করেন, খুলে লোডগুলো খুলে ফেলেন। খোলার পরে দেখবে যে ইনভয়েস বা অর্ডারের সাথে প্রোডাক্টগুলো মিল আছে কিনা। যদি সিমিলার না হয় তাহলে ঝামেলা শুরু। আর যদি সিমিলার হয় তাহলে সরাসরি কী করবে, সরাসরি এই পার্সেলার এই সেলারকে পাওনাদার পাওনাদার হিসেবে রেকর্ড করবে। এটা ইংলিশে বলা হয় অ্যাকাউন্ট পেয়াবল। আর হচ্ছে ক্রয় হিসেবে রেকর্ড করবে। আর এটাকে বলা হয় পার্সেস। তাহলে এক্ষেত্রে পার্সেস হচ্ছে ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল হচ্ছে ক্রেডিট, এই দুটো জিনিস হবে। আর বিক্রেতা কী করবে, বিক্রেতারও কাজ আছে, সে হচ্ছে এই ক্রেতার পক্ষে কী লিখবে, হিসাব লিখবে, যে সে লিখবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর হচ্ছে এর সাথে কী হবে, এটা হচ্ছে ডেবিট লিখবে আর সম পরিমাণ হচ্ছে ক্রেডিট লিখতে হবে, সেটা হচ্ছে সেল। এইভাবে রেকর্ড করা হবে। কিন্তু এরপরে যদি দেখে যে প্রোডাক্টের কোনো প্রকার অ্যাসিমেট্রিক হয়েছে বা ডিসিমিলার হয়েছে, প্রোডাক্টের সাথে অর্ডার বা চালানোর সাথে অ্যাকচুয়াল প্রোডাক্টের মিল নেই, সেই ক্ষেত্রে কি যে অংশ বা যতটুকু ইউনিটের মিল থাকবে না, যতগুলো ইউনিট মিলবে না, সেই ইউনিটগুলো রিটার্ন দিতে হবে। আচ্ছা, রিটার্ন দেওয়ার আগে কী করবে, এখন যেহেতু আমরা কী পাইলাম, এই সেলার হচ্ছে চালান দিল আর পার্সেলার হচ্ছে এটা লিখলো হচ্ছে পার্সেল অ্যাকাউন্ট ডেবিট আর পাওনাদার ক্রেডিট। কারণ সে হচ্ছে এই সেলারের পাওনাদার মানে কি সেলার, এখানে আপনি সেলারও বলতে পারেন। পাওনাদার আর সেলার একই জিনিস, কারণ সে টাকা পাবে। আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আর এই সেলার লেখা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ সে টাকা পার্সেলারের কাছ থেকে পাবে, এটা হচ্ছে পার্সেলার। আচ্ছা, এখন বোঝা গেল যদি কোনো কারণে পণ্য এবং পাঠানো হয় বা নষ্ট হয় বা পণ্য ভেঙে যেতে পারে, মান কম হতে পারে, অর্ডার মাফিক না হতে পারে, মূল্য বেশি ধরা হতে পারে, সেই ক্ষেত্রে এটা কী করবে, পণ্যটা রিটার্ন দেবে। কারে দিকে যাবে, পণ্যটা কী করে রিটার্ন দেয়। আর যখন পণ্যটা রিটার্ন দেয় তখন এই পার্সেলটা কী করে, তার যে পার্সেল অ্যাকাউন্ট ছিল সেটাকে মিনিমাইজ করে। এখন অ্যাকাউন্ট থেকে মিনিমাইজ করার তো অপশন নয়, অ্যাকাউন্ট থেকে মিনিমাইজ করার অপশন হচ্ছে তার বিপরীত জায়গাটা দিতে হবে। যদি ক্রয় থাকে আগে ডেবিট, এখন হচ্ছে সেই ক্রয়টা কমানোর জন্য ক্রয়টা ক্রেডিট করতে হবে। আপনি মনে করেন যে বিক্রয় করছেন, যে বিক্রয় ক্রেডিট লিখছেন, এখন বিক্রয় আপনার কমাতে হবে, তাহলে আপনি সেটা বিক্রয়টাকে আবার যে পরিমাণ পাবেন সেই পরিমাণ ডেবিট করবেন, করলে বিক্রয় কমে যাবে। কিন্তু সরাসরি গণিতে আমরা যেভাবে কাটি সেই রকম কেটে দেওয়ার অপশন এখানে নেই। তাহলে পার্সেলার এখন কী করবে, এই যে তার সেল ছিল, তার হচ্ছে যে পার্সেল ছিল, পার্সেল আর থাকলো না, সে এখন কী করবে, পার্সেল রিটার্ন দেবে, তার মানে পার্সেলটাকে সে ক্রেডিট করবে। পার্সেল হচ্ছে ক্রেডিট হবে। আর ডেবিট তাহলে কী হবে, ডেবিট হচ্ছে যে অ্যাকাউন্ট পেয়াবল লেখছিল তখন টাকা পাবে, এখন সেই টাকা যেটুকু ফেরত দিলাম সে টাকা তো পাবে না, সে টাকাটা কমাতে হবে। সুতরাং অ্যাকাউন্ট পেয়াবলটা ডেবিট করতে হবে।
অ্যাকাউন্ট পেয়াবল ডেবিট আর পারচেজ ক্রেডিট করবো, এর জন্য ক্রেতা বিক্রেতাকে একটা চিঠি দেবে, অবশ্যই একটা লেটারের মাধ্যমে এটা করতে হবে। এই লেটারটাকে বলা হয় হচ্ছে ডেবিট নোট। যখন ক্রেতা পণ্য কিনলে সে কয়টাকে হচ্ছে ডেবিট করে, কিন্তু যখন সে রিটার্ন দেয় কয়টা যখন ফেরত দেয় তখন হচ্ছে ডেবিট নোট লেখা হয়। এটা হচ্ছে ডেবিট নোট লিখবে কি ক্রেতা লিখবে, কার উদ্দেশ্যে? বিক্রেতার উদ্দেশ্যে। সেটা ডেবিট নোট লিখবে যে হ্যাঁ আপনাকে আমরা কোনো কারণে 5 তারিখ ধরেন, জুন মাসের 5 তারিখে একটা অর্ডার দিয়েছিলাম, এত ইউনিট, এত ওয়েট ছিল, এত টাকা ধরার কথা ছিল, কিন্তু আপনার সেই পণ্য আপনি পাঠাইছেন ঠিক আছে, কিন্তু তার ভিতরে হচ্ছে 10 পিস পণ্যের হচ্ছে সমস্যা আছে, সেটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ভেঙে গেছে, এরকম একটা কল দেখাচ্ছে না, একটা চিঠি লাগে, সেটা হচ্ছে ডেবিট নোট। আচ্ছা, এরপর এখন সেলার তো ঝামেলায় পড়ে গেছে, কারণ সেলার তো তাকিতে বিক্রি করছে, যদি বিক্রিত পণ্যটা সে যদি বিক্রয় ফেরত না করে তাহলে তার টাকা তো সে দেবে না, কারণ সে পুরো টাকাই এখনো বাকি আছে। যার জন্য বিক্রেতা হচ্ছে দুর্বলতার কারণে সে হচ্ছে রিসিভ করে এবং এই যে তার যে হিসাব ছিল সেই হিসাবটাকে সে রিভার্স করে। এই বিক্রেতা এখন কী করবে? যে পরিমাণ টাকা সেলটা ফেরত আসলো সেটা হচ্ছে সেলস রিটার্ন লিখতে হবে। তাহলে সেলস রিটার্ন আচ্ছা, এখানে এটা পার্সেলস রিটার্ন হবে, এটা ক্রেডিট, পার্সেলস রিটার্ন, আর এখানে সেলস রিটার্ন এটা হবে ডেবিট। এর কারণ হচ্ছে আগে ওই সময় সেলস ক্রেডিট ছিল, এখন ডেবিট করতে হবে, তাহলে কমে যাবে সেলস। আর অ্যাকাউন্ট রিসিভেবল এটা এখন ক্রেডিট করতে হবে, কমে যাবে। এখন এর জন্য এই যে এই কাজটা যে সেলার করবো, এটা হচ্ছে একটা পত্রের মাধ্যমে ক্রেতাকে জানাতে হবে, হ্যাঁ আপনারা যে পণ্যটা আমাদের ফেরত দিয়েছেন সেটা আমরা পাইছি, আর সেটা পাওয়ার পরে আপনাদের হিসাবটাকে আমরা কী করছি? কমাইছি। সেটা হচ্ছে সেলস করছিলাম আগে, মনে করেন যে সেলস কোনো কারণে অর্ডার ছিল হচ্ছে 20,000 টাকা, তাহলে 20,000 যদি আমি ওই সময় ক্রয় করছি 20,000, তাই না? ধরেন 20,000 টাকা, তখন এই বিক্রেতা কী করছিল? 20,000 টাকা তার হচ্ছে আমার রেকর্ড করে রাখছিল যে আমি এই ক্রেতার কাছ থেকে 20,000 টাকা পাবো, আর বিক্রি করছি 20,000, কিন্তু এখন তো কমে যাচ্ছে, ধরেন তো 5,000 টাকা পণ্য রিটার্ন যাচ্ছে অথবা 2,000 টাকা। তাহলে এখন কী হবে? এই যে অ্যাকাউন্ট পেয়াবল, এই ক্রেতা কী করবে? তার হিসাবটাকে 2,000 টাকা কম হবে, তখন 20,000 ছিল, এখন এই ধরনের 2,000 টাকা ডেবিট থেকে 2,000 টাকা ক্রেডিট ছিল না অ্যাকাউন্ট পেয়াবল, সেটা ডেবিট করা হলো, কমে গেল। আর পার্সেলস অ্যাকাউন্টটা পার্সেলস রিটার্নটা ক্রেডিট করা হলো, কারণ পার্সেল ওই সময় ছিল ডেবিট 20,000, এখন 2,000 টাকা ক্রেডিট করলাম, পার্সেস কমে গেল। এরপর সেলার কী করবে? সেলার এখানে এসে 2,000 টাকা সেলসকে কমাবে ডেবিট করার পরে এবং অ্যাকাউন্ট রিসিভেবলকে কমাবে ক্রেডিট করার পরে। এইভাবে হচ্ছে একটা প্রক্রিয়া চলতে থাকে, একটা অর্ডার এভাবে সম্পন্ন হয়। এখন এই যে ডেবিট নোট এবং ক্রেডিট নোট দুটো আমরা বানানো শিখবো বা কীভাবে তৈরি করতে পারি। তাহলে ডেবিট নোট কখন হয়? ডেবিট নোট হচ্ছে যখন পণ্য ফেরত দেওয়া হয়, কৃত পণ্য বা পার্সেল যখন রিটার্ন হয় তখন হচ্ছে ডেবিট নোট, আর যখন বিক্রয় রিটার্ন আসে তখন হচ্ছে ক্রেডিট নোট। এই দুটো মাথায় রাখলে হয়ে যাবে। আমি আগেই বলছিলাম যে প্রথমে থাকতে হচ্ছে এখানে প্রতিষ্ঠানের নাম,
মানে এটা যেহেতু ডেবিট নোট কে তৈরি করতেছে? ডেবিট নোট তৈরি করতে ক্রেতা, তার মানে এখানে হচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানের নাম থাকে বা ক্রেতার নাম বা আপনার হচ্ছে যে কিনবে তার নাম। এখন হচ্ছে এর ঠিকানা থাকবে এখানে, নাম ও ঠিকানাও দিতে হয়। কোম্পানির নাম তো সাধারণত ঠিকানা থাকে, দেখেন ক্যাশ মেমোরি চালানোগুলো থাকে দেখবেন। আপনার বড় করে দেখবেন ক্যাশ মেমোরি চালাতে কোম্পানির নাম প্রথমে থাকে, এরপরে প্রথমে থাকে হচ্ছে কোম্পানির নাম, আর এরপরে থাকে হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা, সেটা কোথায়, ঢাকায় না রাজশাহী না, এরপরে ফোন নাম্বার থাকে, ইমেইল থাকে, অনেক কিছু থাকে, সেটা আপনিও করে লিখবেন। ঠিকানা দেবেন, দেওয়ার পরে আপনি এখানে কি দেবেন, ডেবিট নোট। আচ্ছা, এখন ডেবিট নোট লেখার জন্য আপনার কি করতে হবে? ডেবিট নোট লেখার জন্য আপনার এখানে প্রথমে আরো কিছু এখানে অপশন আছে, সেটা হচ্ছে আপনার এখানে ডেবিট নোট নাম্বার লাগবে, ডেবিট নোট নাম্বার এরও দিতে হবে। মনে করেন যে 20 নাম্বার ডেবিট নোট হচ্ছে। এরপরে হচ্ছে আপনি কাকে দিচ্ছেন, যেখানে সেলার, যেহেতু আপনার ক্রেতা আপনি দিতে তৈরি করতেন, তাহলে জিনিসটা আপনি সেলারকে দিচ্ছেন। সেলার নেম অথবা সেলার ইনস্টিটিউশন নেম, তাদের অ্যাড্রেস দিতে হবে। আপনি ইচ্ছা যে কোনো একটা অ্যাড্রেস আপনি দিলেন। আর এই জায়গায় থাকবে হচ্ছে ডেট, একটা তারিখ থাকবে। আপনি যে কোনো একটা তারিখ দেবেন, আজকের তারিখ কত, আজকে হচ্ছে 11 তারিখ, আমি যখন ক্লাস করছি তখন 11 তারিখ। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে মাঝখানে একটা চার্ট করবেন বা টেবিল নেবেন, এখানে আপনার পণ্য বিবরণ দেবেন। আপনার কি কি মনে, এখানে সিরিয়াল লিখবেন, ক্রমিক নাম্বার, এরপর হচ্ছে ডেসক্রিপশন বা এক্সপ্লানেশন দেবেন। এক্সপ্লানেশন অফ প্রোডাক্ট এবং কেন ফেরত আসবে তার কারণ দেখাবেন এখানে এই জায়গায়। এক্সপ্লানেশন অ্যান্ড কজ আপনি বলতে পারেন, একই জিনিস, এগুলো দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে দেবেন কত ইউনিট। ইউনিট আপনার কেজিতে থাকতে পারে, বড় থাকতে পারে, আপনার ইচ্ছা, পিসেও থাকতে পারে। এরপর হচ্ছে ইউনিট প্রাইস, প্রত্যেকটা একের দাম কত সেটা আপনি এখানে লিখবেন। এরপর হচ্ছে টোটাল টাকা, ইউনিট প্রাইস, এটা সাধারণত টাকাই হবে বাংলাদেশে যেহেতু আমরা। তো এখানে মনে করেন যে যা যা ফেরত, এখানে মনে করেন কোনো কারণ নাম হচ্ছে আমরা তখন বলছে যে 500 টাকা ফেরত আসবে। তাহলে প্রোডাক্টটা আমরা তখন উল্লেখ করছিলাম না, কিন্তু একটা প্রোডাক্ট ধরে নিই, নিলে ভালো হবে। মনে করেন যে আমরা জামদানি শাড়ি বিক্রি করছিলাম, সেটা জামদানি শাড়ি আমরা কিনছিলাম, যেহেতু এটা ডেবিট নোট অবশ্যই কিনতে হবে। কিনছিলাম হচ্ছে একটা নাম দিয়ে এখানে মালিক ট্রেডার্স সিন্ডিকেট থেকে কিনছিলাম, আর এটা অ্যাড্রেস দেওয়া হচ্ছে রাজশাহী। আর আপনি হচ্ছে সালাম ট্রেডার্স কোনো কারণে ধরে দিলাম, আর ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা, এখন আজকে ডেট দিলাম। এখন কি এই যে সালাম ট্রেডার্স উনি মালিকের নিকট থেকে একটা পণ্য কিনছিল, সেটা হচ্ছে জামদানি শাড়ি। মনে করেন যে এখানে আমরা লিখলাম যে 5টি জামদানি শাড়ি অর্ডার অনুযায়ী না হওয়ার কারণে রিটার্ন দেওয়া হবে। তাহলে এখানে আপনি রাখেন 5 পিস শাড়ি আর রিটার্ন টু সেলার। সেলার মানে এই যে মালিক ট্রেডার্স, সরি হ্যাঁ মালিক ট্রেডার্সকে দিলাম, এই সেলারকে রিটার্ন দিয়ে দিলাম। কিসের জন্য এখানে লিখতে হবে, কারণটা দেখাতে হবে, বিকজ অফ
লোয়ার কোয়ালিটি অথবা লোয়ার স্ট্যান্ডার্ড অথবা লো কোয়ালিটি, এটা মানে বেশি দেওয়া হয়, কোয়ালিটিটা বেটার হবে, এটা বিজনেসে বেশি প্র্যাকটিস করা হয়। আর প্রত্যেকটার দাম কত ধরেন হচ্ছে 1000 করে, সরি এখানে ইউনিট দেওয়া আছে 5 ইউনিট, আর এখানে দাম হচ্ছে 1000 করে, টোটাল হচ্ছে 5000 টাকা করে দাম। এখানে 5000 টাকা লেখা ক্লোজ করুন। এখন হচ্ছে এখানে লিখতে হবে টাকা ইন অর, কথায় কত, কথায় যদি না লেখে পুরো ডকুমেন্টের, তাহলে কিন্তু সেটা গ্রান্টেড হবে না। 5000 টাকা অনলি। এখন এটা বিষয়টা হচ্ছে এখানে আপনার অবশ্যই লিখতে হবে, ক্রেতা যদি ভুল বানতে না লাগে সমস্যা নাই, কিন্তু বিক্রেতা তখন এর উত্তর দেবে তখন অবশ্যই ভুল বানতে সংশোধন লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না, ঝামেলা লেগে যাবে। কথায় আচ্ছা, এখন আপনার এখানে বিক্রেতার স্বাক্ষর তো থাকে না, তবে এখানে হচ্ছে কার স্বাক্ষর বেশি দরকার, সেটা হচ্ছে ক্রেতার স্বাক্ষর, কারণ এটা ক্রেতা প্রিপেয়ার করে বিক্রেতাকে সেন্ড করতেছে। তাহলে এখানে কি থাকবে, সাইন কার্ড থাকবে, কোনো কারণে একটা সাইন দিলেন, এটা হচ্ছে 5000 সাইন দিয়ে শেষ করে দিলেন, এটা আপনার ডেবিট নোট। এখন ক্রেডিট নোট যদি হয়, এই চিঠিটা যখন গেল, আজকে কয় তারিখ, 11 তারিখ, এই চিঠিটা মেইল করলে, এখন তো মেইলের যুগ, হয়তো কিছুক্ষণ পরে যখন মেইল চেক করে মেইলটা পেয়ে যাবে যে হ্যাঁ প্রোডাক্ট রিটার্ন আসছে। তখন ওই যে মালের ট্রেডার ছিল, মালের ট্রেডার্স তখন স্বভাবতই সালাম ট্রেডার্সকে চিঠি লিখবে, আর যে চিঠিটা লিখবে, যে চিঠি লিখবে সেটাই হচ্ছে ক্রেডিট নোট। এখন এটা হচ্ছে মালের ট্রেডার্স, বাসা হচ্ছে রাজশাহীতে ছিল ঠিকানা, আর এটা কি ছিল ক্রেডিট নোট। আচ্ছা, এখন কি বলবে, এখানে মনে করেন ক্রেডিট নোট নাম্বার দিতে হবে, ক্রেডিট নোট নাম্বার 20 টাকা রাখেন। আর এটা হচ্ছে এখন কি সালাম ট্রেডার্স, যিনি ক্রেতা তাকে চিঠিটা দেওয়া হচ্ছে, আর হচ্ছে অ্যাড্রেস ছিল সিরাজগঞ্জ, তবে বাংলা ইংলিশ মিশ্রণ হয়ে গেছে। আচ্ছা, এই বাসা হতো সিরাজগঞ্জ, উনি হচ্ছে ক্রেতা ছিলেন, উনি চিঠি দিলেন যে আপনার পণ্য ফেরত দেওয়া হলো, আপনি সেটা রিসিভ করেন। এখন এই যে মালিক ট্রেডার সেটা রিসিভ করছে, করার পরে সে হচ্ছে উত্তর দেবে, উত্তর দিয়ে বলবো যে হ্যাঁ আপনারা যে পণ্যটা 11 তারিখে আমাদের রিটার্ন দিতেন সেটা আমরা পাইছি, আর আপনাদের রিটার্নটা আমরা আপনাদের থেকে যে পাইতাম সেই টাকাটা কমা নিছি, আগে পাইতাম 20,000, এখন পাবো 15,000 টাকা, ঠিক আছে। আর লাস্টে দেখবো যে আমরা চাই যে ভুলটা হয়েছে সেটা আসলে আমাদের মানে ওটা আমাদের জানার ভুল ছিল, আমরা জানতে পারিনি, অজানা অবস্থায় ভুল হয়েছে, সুতরাং আপনাদের সাথে আমাদের ব্যবসায়িকদের সম্পর্ক এটা কখনো নষ্ট হবে না। আর এইখানে লাস্টে লেখা থাকে ভুল দুটি সংখ্যাবল করবে, যে ভুল হয়েছে আমাদের বেগ কমেন্ট করে। আচ্ছা, এখন হচ্ছে 1 নম্বর সিরিয়াল, এখন বলতেছে যে এইটাই থাকবে, জামদানি শাড়ি হচ্ছে ওয়াল লিমিটের জন্য, এটা হচ্ছে আপনি যেখানে আচ্ছা এখানে কথাটা লিখতে হবে, পিস শাড়ি সার রিটার্ন ফর্ম, এই কথাটা লিখতে হবে কোন ট্রেডার্সের কাছে, এটা সালাম ট্রেডার্স, ফর্ম সালাম ট্রেডার্স, এটা এখানে লিখতে হবে। বিকজ অফ ওয়ার্ড, এইটা সাধারণত ওরা লেখে না, ঠিক আছে, কারণ ওরা পুরুষপতি মতো লেখার দরকার নাই, এরা শুধু লিখবে যে হ্যাঁ সালাম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ফেরত আছে, কত এখন সেটা পণ্যটা দেবে, এই যে এখানে ডেসক্রিপশন দেবে, 5 ইউনিট 1000 টাকা করে 5000 টাকা। আর এখানে হচ্ছে অনেক টাকা কারবারি বাটার যদি থাকে সেটা বাদ দেওয়া হয়।
আমি প্রথমটাতে কারবারি বাটা ধরে নেই, এখনো দেওয়ার দরকার নেই। কারবারি বাটা সাধারণত থাকে 5% 2% থাকে, সেটা আপনারা এখানে ধরে, আমি এটাকে ধরে দিচ্ছি কারবারি বাটা, তাহলে কথা ঠিক আছে। কিন্তু এখানে আপনার হচ্ছে ডিসকাউন্ট ধরি, তোমার 10% ডিসকাউন্ট হলে কত হবে? টোটাল টাকা কত? টাকা হচ্ছে 5000, ডিসকাউন্ট হচ্ছে 500 টাকা, টোটাল তো হবে 4500। এটাই হচ্ছে টাকা। এখন এখানে কথাটা চেঞ্জ করতে হবে। $4,500 টাকা অনলি। আর লাস্টে এখানে এই যে সাইন, এটা কিন্তু এখন কার সাইন? এটা সেলারের সাইন হয়, সাইন সেলার। আচ্ছা, এটা হচ্ছে এখন এখানে লিখতে হবে ভুলভ্রান্তি সংকলন করতে, রেকটিফায়েবল ইরর, বাস এটা লিখলে হয়ে গেল। এখন আমরা তাহলে এইভাবে হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট শিখলাম। প্রথমে ডেবিট নোট শিখলাম, এখন ক্রেডিট নোট শিখলাম। তো যাই হোক, আপনারা আপনাদের বই খুলে বিষয়টা সুন্দর করে দেখবেন। আসলে খুব জটিল না, জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। আমি যে ডায়াগ্রামটা আঁকেছি ওটা প্রয়োজনীয় স্ক্রিনশট দেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর দীর্ঘায়িত করবো না। তবে আপনারা সবাই ভালো করে পড়াশোনা করবেন আর সবাই সুস্থ থাকেন, এই কামনা করে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।